সবচেয়ে বড় মানুষের দুর্ভোগ এবং ভোগান্তি এই অফিস আদালতগুলোতে দেখা যায়। ধরেন একটা মানুষ চিকিৎসা নিতে আসছে, সে আপনার জানে না কোন জায়গায় রক্ত পরীক্ষা করে, সে জানে না কোন জায়গায় এক্সরে পরীক্ষা করে, একজনের কাছে জিগায়, সে আন্তরিকভাবে কেউ বলে দেয়, কেউ তাকায়ও না। এখন লোকটা ঢাকার বাইরে থেকে আসছে, ঘুরে ঘুরে হয়রান, মানসিক একটা যন্ত্রণার মধ্যে থাকে। সো এটা যে মানসিকভাবে তাকে কতটা আঘাত করে, কিংবা ধরেন উপজেলা লেভেল থেকে কেউ ডিসি অফিসে আসছে, যে একটা দরখাস্ত দেবে ডিসির কাছে, ডিসি নাই, তিনি আপনার মাঠে আছেন কোনো কারণে তার অন্য কার্যক্রমে। এখন ওই লোকটা কাগজটা জমা দিতে চায়, তার কাছে জানতে চায় ভাই ডিসি আসবে কখন। একজনে এমন ভাবে বললো যে ভাই এটাকে আমি জানি নাকি, আমি আমার কাছে কি ডিসি বলে গেছে। আবার যদি আপনি একটু সুন্দরভাবে কি বুঝাই বলে যে ভাই উনি গেছে, ধরেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে 2-3 ঘন্টা লাগতে পারে, আপনার জরুরি কাজ থাকলে আপনি চলে যান, দিয়ে আমরা জমা দিয়ে দেবো, আর যদি সময় থাকে থাকেন। সো এই ধরনের একটা পজিটিভ অ্যাপ্রোচের মধ্যে দিয়ে যদি আমরা মানুষকে একটু এন্টারটেইন করার চেষ্টা করি, এতে করে আসলে মানুষের মানসিক শান্তি এবং এই অফিস আদালতগুলোর প্রতি কিংবা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাটাও বেড়ে যায়। কিন্তু আমাদের এটা একটা চরম সত্য এবং বাস্তবতা যে আমাদের দেশের প্রশাসন টপ টু বটম আমরা ওই ধরনের প্রো পিপল বা জনবান্ধব হতে পারি নাই। আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছি, এইখানে অনেক অভিযোগ আসে, বিশেষ করে 3-4টা কমন অভিযোগ যে ভাই বাংলাদেশ থেকে যাওয়ার পথে আমরা পাসপোর্ট করতে গিয়ে দালালের খপ্পরে পড়ি, টাকা দিতে হয়, ভিসার দালালের পেছনে ঘুরতে হয়, টাকা মাইট যায়, এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় আমরা মনে হয় যে গরু ছাগলের মতো যাচ্ছে, আমাদের মূল্যায়ন করে না, আসার পথে আমাদের মূল্যায়ন করে না, যে আমাদের ব্যাগ বুক কেটে ছিঁড়ে ফেলে দেয়। এখন দেখেন এই অভিযোগের সমাধানের জন্য সরকারকে কিন্তু কোনো পয়সা খরচ করতে হয় না, নতুন বাজেট দিতে হয় না, শুধু প্রয়োজন একটু সদিচ্ছা। এখন সদিচ্ছা তাহলে আমি তো প্রতিমন্ত্রী আছি, আমি চাইলে তো সব হয়ে যাবে, কিন্তু না, আমার এখানে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। পাসপোর্টের সেবাটা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাইরের দেশের দূতাবাসগুলো মেনটেন করে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়। তো সেই ক্ষেত্রে এই সেবা যদি আমরা সমন্বিতভাবে দিতে চাই, তাহলে সবার একটা আন্তরিক সহযোগিতা এবং সাপোর্ট প্রয়োজন। তো আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে খুব শীঘ্রই প্রবাসীদের জন্য একটা প্রবাসী কার্ড লঞ্চ করতে যাচ্ছে। আশা করি তাদের কিছুটা এই ভোগান্তি লাঘব হবে, কারণ কার্ড হোল্ডারদারীদেরকে বিভিন্ন সেবা পেতে প্রায়োরিটি দেওয়া হবে। এই মাসে সেই দিকে হয়তো আমরা লঞ্চ করবো, মাননীয় প্রধানমন্ত্রীর সময় পাবেন। আজকে যেই সংগঠনের প্রোগ্রামে এসেছি, ওনাদের অনেক প্রোগ্রামে এবং আরো যেহেতু সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের বিভিন্ন সংগঠন অনেক প্রোগ্রামে গিয়েছি। গত 2 বছরে স্বাভাবিকভাবেই গত 17 বছরের দৈত্য দানবীয় একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ যখন কথা বলার মতো একটা পরিবেশ পেয়েছে, তখন সে মন খুলে তার দাবি দেওয়া নিয়েও কথা বলেছে। কারণ এতদিন বলতে পারে না যে একজন একটা যৌক্তিক কথা বলতে গিয়েও জামাত বিএনপির ট্যাগ লাগিয়ে চাকরি থেকে বঞ্চিত করতে পারে, চাকরিচ্যুত করতে পারে, এই ভয়েও অনেক নির্মম সত্য কিংবা অনেক অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া নিয়ম নীতিও চুপে চুপে মেনে নিয়েছে। বাট জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে একটা মুক্ত বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ, যেখানে নাগরিকদের নাগরিক মর্যাদা অধিকার থাকবে এবং যারা তারা মাথা উঁচু করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে কথা বলবে, তার অধিকারের প্রশ্নে সে প্রয়োজনে আন্দোলন করবে, এই ধরনের একটা পরিস্থিতির প্রেক্ষাপটে গত 2 বছরে আমরা দেখেছি বিভিন্ন কমিউনিটির ন্যায় সরকারি কর্মচারীদেরও একটা দাবি ছিল যে পে স্কেল বা তাদের বেতনের আপনার গ্রেডিংটা একটু আপগ্রেড করা, কিংবা তারা যে অনেকে 13 বছর 14 বছর একই গ্রেডে চাকরি করে অনেকে বাড়ি ফিরে যাচ্ছে, এটার বিষয়ে তাদের সমাধানের অনেকগুলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি দেওয়া এসেছে। আমি আমার নিজের অ্যাসেসমেন্ট থেকে একটা ধারণা থেকে আমি একটা বক্তব্য ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম যে ন্যূনতম বেতন 20,000 টাকা হওয়া উচিত। কারণ আমি যখন দেখলাম যে 8,200 টাকা আছে, ওই সময় আমরা বলেছি যে ধরেন ঢাকার শহর যারা কায়িক পরিশ্রম করে, দিন মজুরেরও কাজ করে, সেও এখন 600-700 টাকা পায়। ওই হিসাবে আমি বলেছিলাম যে 600-700 টাকা করে পাইলেও একটা লোক অ্যাভারেজ তার 20 থেকে 25,000 টাকা ইনকাম হয়। তাহলে একজন সরকারি সে ছোট পোস্টেই চাকরি করুক, কিন্তু মানুষ তার গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বাড়ি গেলে মানুষ মনে করে এই সোসাইটির সামাজিক দৃষ্টিভঙ্গিতে যে সে সরকারি চাকরি করে, কাজে এই যে একটা সোশ্যাল পারসেপশন,
তাতে তারা একটু যদি তার সামাজিকভাবে চলার মতো একটা মর্যাদাপূর্ণ লাইফ লিড করার মতো ন্যূনতম 2টা ডাল ভাত খেয়ে থাকার মতো যদি তার বেতনটা না দেওয়া হয়, তাহলে আসলে তার তো মানে অন্য কিছু করার ছাড়া তো উপায় নাই। তো আমরা এই জন্য বলেছিলাম যে আমরা সুশাসন চাই, গণতন্ত্র চাই। আমি যেটা মনে করি, সিঙ্গাপুরে লি কুয়ান ইউ করেছিল, তিনি যখন আপনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, ইভেন মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ করেছিলেন, অনেকখানি বাড়িয়ে দিয়েছিলেন, এবং জনপ্রতিনিধিদেরও। তারপরে তারা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে গিয়েছে। আজকে এই যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল, যেটা আমি মনে করি এটা, এবং আমার ধারণা বর্তমান সরকার করবে, কারণ তারেক রহমান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে 17 বছর নির্বাসিত থেকে দেশ রাষ্ট্রের আমি মনে করি পুঙ্খানুপুঙ্খ নিয়ে একটা স্টাডি করার সুযোগ পেয়েছে, এবং তিনি তার বক্তব্যে বাংলাদেশের দীর্ঘ আপনার এই 17 বছর পর প্রত্যাবর্তনের পর ওই 300 ফিটের মাঠে লাখ লাখ জনতার সামনে দাঁড়িয়ে যেভাবে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেটার আমরা অনেকগুলো বাস্তবায়ন দেখতে পাচ্ছি। কারণ আমাদের আমরা ভাবি যে এটা তো আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার, কিন্তু আমরা ভাবার আগে, আলোচনা করার আগে দেখি তার একটা এক্সিকিউশন বা একটা সিদ্ধান্ত আসতেছে বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং সেখানে প্রধানমন্ত্রী একটা ইনপুট আছে বা একটা পরামর্শ আছে। বিশেষ করে এই যে এখন বিদ্যুৎ বা গ্যাসের আমাদের অনেক দিন ধরে ক্রাইসিস, এইটি কিন্তু এই সরকার তো 5 মাসের শিশু সরকার। তো এই সরকার তো এই বিপদ বা এই সংকট তৈরি করেন, ওই পুরানো সংকট এই সরকারকে টেনে নিতে হচ্ছে। তো এই যে আপনার মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে আপনার সরকারি কর্মকর্তা যারা তারা জানেন, এই পরিস্থিতির মধ্যে যেভাবে দেশে ওইভাবে জ্বালানির এমন সংকট তৈরি হয়নি যে যার জন্য দেশ অচল, বিল ফ্যাক্টরি বন্ধ, মানুষ হাহাকার, ওই রকমের পরিস্থিতি তৈরি হয়নি। সরকার সেটা সুচারুরূপে ডিল করেছে। একইভাবে অনেক কিছু করতেছে, যেমন দেখেন স্বাস্থ্য, আমাদের আমরা যেটা বলছি আমাদের প্রত্যেকে এখানে আছেন যারা গ্রামের, আমি আপনাদের মতো গ্রামের ছেলে, 2007 পর্যন্ত গ্রামে পড়াশোনা করছি, 8-এর পরে শহরে পা রেখেছি। তো ওই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা বুঝি। আমার বাড়ির ইউনিয়নের নাম চর বিশ্বাস, ওটা বোঝা যাচ্ছে একটা চর এলাকা। ওইখানে একজন মানুষ যদি উপজেলা হসপিটাল আসতে হয়, ওই লঞ্চঘাট পর্যন্ত আসতে তার লাগবে 1 ঘন্টা। অসুস্থ মানুষ আসবে টমটমে, একটা গর্ভবতী মহিলা কিংবা অসুস্থ বয়স্ক মানুষ আসতে আসতে খারাপ, তারপরে 40-45 মিনিটের নদী পার হোক, তারপরে আবার উপজেলা এই হসপিটাল আসতে আরো 1 ঘন্টা। তাহলে সব মিলিয়ে দেখা যায় ওই গ্রাম থেকে উপজেলা হসপিটালে আসতেই তার লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টা। আইসা দেখবে উপজেলা হসপিটালে এক্স-রে মেশিন নাই, রক্ত পরীক্ষার যন্ত্র নাই, বেসিক পরীক্ষা করার যন্ত্রপাতি নাই উপজেলা হসপিটালগুলো। তো বর্তমান সরকার আপনারা জানেন যে উপজেলা পর্যায়ে 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে 100 শয্যায় এক পরিপত্রে ঘোষণা করেছে, এবং এটাকে ওয়েল ইকুইপড করা যেন এখানে মানুষ চিকিৎসা পায়। পাশাপাশি জেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডায়াবেটিসের আপনার ডায়ালাইসিস, কিডনি রোগীদের ডায়ালাইসিস থেকে শুরু করে আরো ক্রিটিক্যাল রোগের ট্রিটমেন্ট জেলা পর্যায়ে নিশ্চিত করার জন্য জেলা হসপিটালগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বিভাগীয় পর্যায়ে আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় সাইদুর রহমান পিজির ভাইস চ্যান্সেলর ছিলেন, পরে প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী ছিলেন, তিনি তখন স্বাস্থ্য সহকারী হন নাই। তাকে আমি বলেছিলাম, আপনি একসময় বামপন্থী রাজনীতি করেছেন, একাডেমিশিয়ান, আপনাদেরকে নিশ্চয়ই স্যার ডাকবেন ইন্টারিম গভর্নমেন্ট, আপনি তাকে পরামর্শ দেন বাংলাদেশের 8টা বিভাগে আপনার 8টা হসপিটাল করার জন্য। 8টা বিভাগের 8টা হসপিটালে যদি 5,000 কোটি টাকা করেও খরচ করে, 40,000 কোটি টাকা যাবে। রাষ্ট্রের কাছে এটা খুব বড় কিছু না, কারণ সালমান এফ রহমান একাই তো 54,000 কোটি টাকা লুটপাট করেছে। তাহলে এক সালমান এফ রহমান যদি 54,000 কোটি টাকা লুট করতে পারে, আর আমি যদি 18 কোটি মানুষের চিকিৎসার জন্য 8টা বিভাগে আমি 40,000 কোটি টাকা ব্যয় করি, তাও তো সালমান এফ রহমানের চেয়ে 14 কোটি টাকা কম। ওনাকে বলেছিলাম যে এখন বর্তমান সরকার সেই দিকে যাচ্ছে। 8টা বিভাগে তারা 8টা স্বয়ংসম্পূর্ণ আধুনিক সব ধরনের ফ্যাসিলিটিস সম্পন্ন হসপিটাল তারা ইনশিওর করতে যাচ্ছে। এই কথাটি বললাম এই কারণে যে আমরা গ্রামের মানুষ, আমাদের একটা উদ্বেগ আছে, আমাদের একটা আত্মীয় স্বজন, কারণ ঢাকা এসেই তো শেষ পর্যন্ত সবার কাছে দ্বারস্থ হয়। আপনি সরকারি চাকরি করেন, তারা হসপিটালে নিয়ে যাবেন না আপনি চাকরিতে যাবেন। আবার তার একটা পরীক্ষা, লোকজন না থাকলে পরীক্ষা নিরীক্ষার সিরিয়াল পাওয়া যায় না, ভর্তির সিরিয়াল পাওয়া যায় না। একটা আজব মানে সিস্টেম, যে চিকিৎসার জন্য মানুষের এই ধরনের ভোগান্তি পেতে হয়। তো আমি দেখেছি যে যেটার কারণে আমি সরকারকে অ্যাপ্রিশিয়েট করি, এবং স্পেশালি প্রধানমন্ত্রীকে অ্যাপ্রিশিয়েট করি, কারণ টিম লিডার ভালো না হলে তো টিম ভালো ফাংশন করবে না। সো টিম লিডার ইজ ডুইং ওয়েল, ভেরি ওয়েল,
এবং কনস্ট্রাকটিভ ওয়েতে সমালোচনা যাই থাকুক না কেন, এটা আমি মনে করি আসলে এই 5 মাসে যারা সরকারের সমালোচনা করছেন তারা হিংসা থেকে, তারা বিদ্বেষ থেকে, তারা অবিবেচনা থেকে। কারণ 5 মাসের সরকারকে আপনি কি সমালোচনা করবেন? 5-5.5 মাসের সরকারকে আপনি সচিবালয় ঘেরাও করতে যাচ্ছেন, এগুলো আমি কোনোভাবেই কোনো মানুষ সমর্থন করবে আমার মনে হয় না। আপনাদের পে স্কেল আপনারা তো শুনেছেন, মানে একটু টাইমটা দেখতে, যেহেতু আপনাদের পে স্কেল নিয়ে আমাদের অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন, এটা তো প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েই বক্তব্য দিয়েছেন। আশা করি যে আপনাদের পে স্কেল বাস্তবায়ন হবে। কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সুশাসন নিশ্চিত করতে চাইলে এখন সরকারের থেকে আগে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে যে ধরনের বক্তব্য দিতাম, এখন সরকারের থেকে পলিসি লেভেলে থেকে আমরা তো এখানে ডিসকাস করতে পারি, ক্যাবিনেটে আলাপ তুলতে পারি, প্রশ্ন করতে পারি, কিন্তু এই পরিসরে পাবলিকলি অনেক বক্তব্য দেওয়া যায় না। সেখানে আমি বলি যেটা পে স্কেল নির্ধারণ করা হয়েছে, আশা করি সেটার বাস্তবায়ন হবে, আমরাও সেটা নিয়ে কথা বলবো। একই সাথে আমি আরো একটা কথা এই পে স্কেলের পাশাপাশি বলতে চাই, যে ধরেন আমরা যদি চাই যে আমাদের এমপি মন্ত্রীরাও দুর্নীতিমুক্ত থাকবে, তাহলে দেখেন আজকে এমপিদের বর্তমান সরকার এমপিদের আপনার করমুক্ত গাড়ি আমদানি বন্ধ করেছে, প্লট সুবিধা বন্ধ করেছে, ভালো এটা বন্ধ করেছে। কিন্তু কিছু ক্ষেত্রে আবার এর একটা যৌক্তিকতা হচ্ছে এরকম যে ধরেন একজন এমপি, এই যে আমরা দেখি মাঝে মাঝে সাধারণ মানুষ এমপি হয়ে যায় জনগণের ভালোবাসায়, জনসমর্থনে। কেউ যদি মানুষের মন জয় করতে পারে, এখনকার যে নির্বাচনের সিস্টেম, আগের মতো তো সিস্টেম নাই যে রাতে আপনার ডিসিরা ভোট করে দেবে, ইউনোরা ভোট করে দেবে, কিংবা আপনি কেন্দ্র দখল করে ভোট পিটিয়ে আপনি নেতা হয়ে যাবেন। এখন তো সেই সিস্টেম নাই, একটা ফেয়ার ইলেকশন হচ্ছে। তো যাদের জনসম্পৃক্ততা আছে, জনগণের কাছাকাছি যারা থাকে, তারা ভোটে দাঁড়ালে অনেকে হয়ে যাচ্ছে। এইবার কয়েকজন আমার মতো তরুণ আমাদের কয়েকজন এমপি হয়েছে। এখন আমার ওই রুট লেভেলের কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার জন্য আমার একটা ভালো বাহন দরকার, কারণ রাস্তাঘাটের যে অবস্থা। তো সেই ক্ষেত্রে ভালো একটা গাড়ি যদি বাজারে কিনতে যাই, সেই সক্ষমতা তো আমার নাই। তাহলে এখন আমার তো লাইফ ঝুঁকিতে, আমি যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, ওই যে ট্রাকের ড্রাইভাররা বা বাসের ড্রাইভাররা যেটা বলে প্লাস্টিক, বায়ে প্লাস্টিক, ডানে প্লাস্টিক, তো কোনোভাবে বাইরে দিন তো আমি নিজে শেষ, এমপি শেষ। তো এটা আমার কথা বললাম এইখানে, আমি তো মন্ত্রী হিসেবে যাই হোক তারপরে একটা গাড়ি পাচ্ছি, কিন্তু আমি বলছি এটা এমপিদেরকেও তাহলে সরকারের 5 বছরে একটা গাড়ি প্রোভাইড করতে হবে। যতদিন সে এমপি থাকবে ততদিন সেই গাড়ি ব্যবহার করবে, সরকারি আপনার সচিবদের মতো, অন্যান্য অফিসারদের মতো। এমপি নাই, সেই গাড়ি জমা দিয়ে যাবে পরিবহন পুলে, কিন্তু একটা গাড়ি থাকা দরকার। একই সাথে এমপি মন্ত্রীদের জন্য এখন এমপির যদি আপনার বেতন তো বেসিক 55,000 টাকা বোধ হয়, এবং সর্বসাকুল্যে 1,70,000 মতো সামথিং পায়। মন্ত্রীর 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000 টাকা। প্রকৃত অর্থে এখন তো মানুষের ডিমান্ড কি, যে সে তো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এলাকায় গেলে অমুকের এই চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন, অমুকের বিয়েতে আপনার মেয়ে বিয়ে দেবে, সেখানে একটু সহযোগিতা প্রয়োজন, যুব সমাজ, তরুণ সমাজ আসে, তারা একটা খেলা ছাড়ছে, তাদের একটা পুরস্কার মোটরসাইকেল এমপি সাহেব দেন। এখন এই যে চাপ, এইটা এমপি সাহেব কোথা থেকে দেবে? এইটা দেওয়ার জন্য যাদের টাকা পয়সা আছে, জমিদার ছাড়া বাকিদের পক্ষে সম্ভব না। এইটা দিতে হইলে তাহলে 9-6 এইখানে তো ওইখানে, এইখানে তো ওইখানে করা লাগবে। সেই কারণে আমরা মনে করি যে ওই আমি বলছি মালয়েশিয়া এবং এই সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে, তাহলে এখানেও এমপি মন্ত্রীদের আমি মনে করি এটা আমার জন্য না। আমি এখন এমপি প্রতিমন্ত্রী আছি, পরের টার্মে তো নাও থাকতে পারি। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। এই যে এই করে বললাম যে বিরোধী দলের অনেকে বললে বা আবার আমরা বলে অনেক পলিটিক্স হতে পারে যে সে এমপি তার বেতন বাড়াই নিতে চায় না। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার ভেতর থেকে, এখানে চাকরি আপা আছেন অনেকদিন ধরে শ্রমিক আন্দোলন করেন, কাজেই শ্রমিকের দুঃখ দুর্দশা বুঝেন, শ্রম সংস্কার কমিশনে ছিলেন। আমি শুরু থেকে শ্রমের দায়িত্ব এবং প্রবাসীকরণের দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা আমাকে বলেছে, ভাই আপনি আমাদের লোক, রাস্তার লোক, আন্দোলন সংগ্রাম করেছি, এই শ্রম আইন পরিপূর্ণভাবে কিন্তু বাস্তবায়ন করতে হবে। তার যে যে লাইনে কাজ করেছে তার ওই চিন্তা ভাবনা যে না এটাকে কিভাবে আমি বাস্তবায়ন করতে পারি। তো আমরা তো অল্প সময়ে রাজনীতি হলে এই রাষ্ট্রের ভেতর থেকে অনেক কিছু দেখেছি। তো আমরা চাই যে আজকে বাংলাদেশ এই জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্র যুবক তরুণরা তাদের প্রাণ দিয়ে, তাদের অঙ্গহানি করে সেই নতুন বাংলাদেশ আমাদের দিয়েছে। আপনারা দেখেন ভিডিওগুলো, যদি আপনি 10 মিনিট কোনো ভিডিও দেখেন, কোনো মানুষ স্থির থাকতে পারে না। কিভাবে একটা নিরীহ নিরস্ত্র মানুষ দাঁড়িয়েছে এইভাবে, যে সারেন্ডার করা যেটা বলে লাইক যুদ্ধক্ষেত্রে, সেখানে গুলি চালিয়ে একবারে
মানে গান পয়েন্টে যেটা বলে গুলি হত্যা করেছে। হেলিকপ্টার থেকে স্নাইপার রাইফেল দিয়ে, এমনকি সবচেয়ে কষ্টের কথা 5ই আগস্টের আমরা বিজয়ের কথা বললেও এই 5ই আগস্ট কিন্তু অনেক মানুষ নিহত হয়েছে। তো এই বাংলাদেশের রক্তের দাগ এখনো শুকায় নাই রাজপথ থেকে। এখনো এই আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের এই যুবক তরুণ ছাত্ররা তাদের ক্ষত বয়ে বেড়াচ্ছে। বাবা মা এখনো কোনো অনুষ্ঠানে আসলে কেউ কান্না করে অজ্ঞান হয়ে যায়, কেউ কান্না করতে করতে বক্তব্য দিতে পারে না। আর সেই সময় আমরা দেখি যে সেই ফ্যাসিস্ট এবং সেই মাফিয়া গোষ্ঠী যারা এই বাংলাদেশকে নরকে পরিণত করে এই জাহান্নাম আমাদেরকে দেখিয়েছিল, তারা বলে যে তারা রাজনীতিতে ফিরবে, দেশে আসবে। আমি একটা রাজনৈতিক শুধু মানে নেতা হিসেবে নয়, এই দেশের নাগরিক হিসেবে বলি, আমরা যে সরকারে আছি এই সরকার পারফর্ম ভালো না করলে সামনে অন্য সরকার আসবে, কিন্তু এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে, আমাদেরকে আপোষহীন থাকতে হবে। সেক্ষেত্রে আমি বিশেষ করে সরকারি আপনাদের এই প্রোগ্রামে আসার আরেকটা কারণ আছে আমি যেটা মনে করি যে এই সরকার আমাদের দুষ্ট প্রতিবেশী রাষ্ট্র বিদেশি অপশক্তির ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু মিলিটারি কু করার জন্য। আপনারা দেখেছেন যে ওই 96-এ জনতার মঞ্চ গঠনের মধ্যে দিয়ে সে সময় সচিবালয়কে অচল করে দেওয়া হয়েছিল। কাজী আপনাদেরকেও বিভিন্নভাবে মিসগাইড করার জন্য, বিভিন্ন মিশন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকে আসতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আজকে আমি যেটা বলেছি যে আমরা গভর্নমেন্টের সাথে এখন আছি, এই গভর্নমেন্ট ফাংশন না করলে ইলেকশনের মধ্যে দিয়ে আরেকটা গভর্নমেন্ট আসবে, কিন্তু যেই পতিত স্বৈরাচারী শক্তি যারা এইভাবে মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা এই যে লুটপাট করে দেশের বাইরে পাচার করে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে আপনারা জানেন যে ব্যাংক এখন অনেক ব্যাংকের প্রতি মানুষ আস্থা পায় না, টাকা রাখতে চায় না, ইভেন ভালো ব্যাংকের প্রতি এখন মানুষের সন্দেহ জন্মাচ্ছে। কারণ এই চিত্রটা তারা বিশেষ করে ব্যাংকিং খাতের এই ভঙ্গুরতা, এই লুটপাট, মানুষ তার টাকা জমিয়েছে, এখন সে চিকিৎসা করাতে যাবে, টাকা পায় না, তার শেষ বয়সে সে একটু ভালো থাকবে, টাকা উঠাতে পারছে না এই দুর্বল ব্যাংকগুলোতে। এই অবস্থায় দেশকে নিয়ে গেছে। এই মাফিয়া গোষ্ঠী যদি আবার কোনোভাবে ফিরে আসতে পারে, এই বাংলাদেশকে কি বানাবে আপনারা একটা চিন্তা করতে পারেন। যেই মানুষ ক্ষমতায় থাকার জন্য এইভাবে আপনার এক মাসে এই 50,000 মানুষকে পঙ্গু করতে পারে, 1,500 মানুষকে হত্যা করতে পারে, এবং সবচেয়ে নির্মম এবং আমাদের সামনে উজ্জ্বলমান জল করছে সত্যটা হচ্ছে এই রকমের একটা নিকৃষ্ট গণহত্যাকারী খুনিকে আশ্রয় দিয়েছে আমাদের বন্ধু দাবি করা আমাদের প্রতিবেশী দেশ। শুধু আশ্রয় দেয়নি, তারা আশ্রয় দিয়েছে ওকে, ওইখানে সে নিরিবিলে থাকুক, সে বেঁচে আছে, বেঁচে থাকুক, কিন্তু তাকে দিয়ে উস্কানি দেওয়াচ্ছে, সংবাদ সম্মেলন আয়োজন করায়, ভিডিও কলে অডিও কলে কথা বলার সুযোগ করে দেয়, এবং এইটাতে একটা নিউজ করে তার এই মাফিয়া চক্রকে একটু চাঙ্গা করার চেষ্টা করতেছে যে আপা আসবে বাংলাদেশ, আবার তারা ক্ষমতা আসবে। এইখানে যেন আমরা আপোষহীন থাকি। আমি সর্বশেষ এটা বলে এবং এই সংগঠনের আমাকে আজকে প্রধান হিসেবে দাওয়াত করার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার ফ্যামিলি ইস্যু হচ্ছে, আমার বাচ্চা আসলে হসপিটালে ভর্তি, 3 দিন